আসসালামু আলাইকুম। টপ বিদ্যাপীঠের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের খুব সুন্দর এবং মজার একটি কবিতা বঙ্গভূমির প্রতি। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা একটু পরে জানি, তার সম্পর্কে আলোচনা বিশাল বহুল। তিনি একজন মহাকবি, তো তার সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, কিন্তু বঙ্গভূমির প্রতিটা একটু জেনে নেই। বঙ্গভূমি অর্থ হচ্ছে নিজের ভূমি, নিজের দেশ। আর দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রতি, নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা থেকে নিজের জন্মভূমিকে সম্মান করে, শ্রদ্ধা করে কবি এই কবিতাটি রচনা করেছেন। তো বন্ধুরা, চলে এলাম এবার মূল কবিতাতে। কবিতাটি আমরা অবশ্যই দাগিয়ে দাগিয়ে এমসিকিউ সহকারে পড়ব। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে। রেখো মা দাসের মনে, রেখো মা, মা বলতে কবি নিজের জন্মভূমিকে কি বলেছেন? মা বলেছেন। দাস, নিজের জন্মভূমিকে মা মনে করে নিজেকে কি করেছেন? দাস মনে করেছেন। মিনতি অর্থ কি? মিনতি অর্থ হচ্ছে প্রার্থনা। পদের অর্থ কি? পদে এর অর্থ হচ্ছে পা। অর্থাৎ কবি নিজের দেশকে মা মনে করে, নিজেকে দাস মনে করে তার কাছে একটি, তার পায়ে ধরে একটি প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত। সাধিতে মনের স্বাদ, অর্থাৎ মা তোমার কাছে আমি একটি মিনতি করতেছি, বা তোমার কাছে আমি একটি আমার মনের স্বাদগুলোকে, আমার মনের ইচ্ছাগুলোকে আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ঘটে যদি পরমাত, পরমাতের অর্থ হচ্ছে কি? ভুল ভ্রান্তি। অর্থাৎ দেশকে মা মনে করে তিনি বলছেন যে মা তোমার কাছে একটি, তোমার পায়ে ধরে আমি একটি প্রার্থনা করতেছি যে আমার মনের ইচ্ছাগুলোকে আমি তোমার কাছে ব্যক্ত করছি, কিন্তু এতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি ঘটে তবে তুমি কি করবে? এবার নিচে চলে আসে। মধুহীন করুণা গো তব মন কোকোনদে। কোকোনদের অর্থ হচ্ছে পদ্ম ফুল। কোকোনদের অর্থ হচ্ছে পদ্ম ফুল। অর্থাৎ মধুহীন করুণা গো, মনের যে একটা পদ্ম ফুল আছে, ওই পদ্ম ফুলটাকে তুমি কি করো না? মধুহীন করো না। অর্থাৎ তোমার কাছে আমি মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করব, এতে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় তবে আমার মনের যে একটা পদ্ম ফুল ফোটা আছে, ওই পদ্ম ফুলটাকে তুমি কখনো মধুহীন করো না। প্রবাসে দৈবের বসে, প্রবাসে দৈব, প্রবাসের অর্থ হচ্ছে বিদেশে, দৈব অর্থ হচ্ছে দেবতা, বসে অর্থ হচ্ছে ইচ্ছায়। অর্থাৎ প্রবাসে বসে কবি এই কবিতাটি, বঙ্গভূমির প্রতি কবিতাটি কিন্তু প্রবাসে বসে রচনা করেছেন। তখন তিনি কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। প্রশ্ন আসবে তোমাদের জন্য, অবশ্যই এমসিকিউ এখান থেকে আসবে। অর্থাৎ কবি প্রবাসে বসে এই কবিতাটি লিখেছেন এবং তিনি বলেছেন প্রবাসে দৈবের বসে, প্রবাসে দেবতার ইচ্ছায় জীব তারা যদি খসে। এই লাইনটি খুব সুন্দর। জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে। অর্থাৎ কবি বলেছেন যে আমার দেহের আকাশ থেকে যদি জীব তারা খসে যায়, অর্থাৎ আমার দেহ হতে যদি আমার জীবনটা চলে যায়, অর্থাৎ আমি যদি মরে যাই, বাংলা কথায় আমি যদি মরে যাই, নাহি তাহে খোত নাহি খেত তাহে, অর্থাৎ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ভয় নাই। এতে কি আমার দেবতার ইচ্ছায় যদি আমার দেহ আকাশ থেকে জীবতারা খসে যায়, আমার কোনো ক্ষত নাই, আমার কোনো দুঃখ নাই। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। লাইনগুলো এত সুন্দর। জন্মিলে মরিতে হবে, অর্থাৎ একবার যে জন্ম নিছে তাকে কিন্তু অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। অমরকে কোথা কবে? কেউ কি কখনো অমর হয়েছে? অমর কি? যে সারা জীবন, একদম জীবন মৃত্যুর কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে, অমর, যার কোনো মরণ নাই। অর্থাৎ জন্মিলে কিন্তু মরতেই হবে, কেউ কিন্তু কখনো অমর হয়ে থাকতে পারবে না। চিরস্থির করে নীর, নীরের অর্থ কি? পানি। চিরস্থির, যেটা একদম স্থির, যেটা কি করে না, যার কোনো স্রোত নাই, যে একটু ঢেলতে পারে না, চলতে পারে না, একদম স্থির। নীর অর্থ পানি। হায়রে জীবন নদে, জীবন নদ বলতে এখানে আমাদের জীবনটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের এই জীবনটা কি নেই, আমাদের এই জীবন জলটা, আমাদের এই জীবন নদীটা কি নেই? স্থির নাই, স্থির নাই। জীবন নদের এই পানিটা কি স্থির নাই, কারণ এই পানিটা কি করবে? চলে যাবে, আবার অন্য পানি চলে আসবে। অর্থাৎ কবি বলেছেন যে এই জীবন নদে কি করবে? আমাদের জীবনটা চলে যাবে, আবার অন্য জীবন আসবে, জোয়ার ভাটার মতো করে আমরা চলে যাব, আবার আরেক দল চলে আসবে, ঠিক এটাই বলছে। কিন্তু যদি রাখো মনে, অর্থাৎ এই জীবন নদে তো একজন আসবে, একজন যাবে, একজন আসবে, একজন চলে যাবে, কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, নাহি মা ডরি সমনে, সমনের অর্থ হচ্ছে মৃত্যুদূত বা যমদূত। অর্থাৎ মা তুমি যদি আমাকে মনে রাখো, মরতে তো অবশ্যই হবে, তবে আমি ওই মরণটাকে, ওই যমদূতটাকে, মরণের দূতটাকে আমি ভয় করি না। মক্ষিকাও গলে না গো,
মক্ষিকা এর অর্থ কি মৌমাছি। পড়িলে অমৃত হৃদে, অমৃত হৃদ যেটাকে অমৃত হৃদ বলতে এখানে একটা মানে মধুর একটা পাত্রকে বলা হয়েছে। যে পাত্রে কি করছে, একটা পাত্রে যদি অনেক মধু থাকে, ওই মধুর ভিতরে যদি মৌমাছিটা পড়ে যায় তাহলে কিন্তু মৌমাছিটা গলে যায় না, মৌমাছিটা কি করে না, গলে যায় না। ঠিক তেমনি ভাবে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, এটা কিন্তু একটি ভাব সম্প্রসারণ, এটা একটি ভাব সম্প্রসারণ এবং এখানে তোমাদেরকে এই লাইনটি বিশ্লেষণ করে বোঝাতে হবে। এটা অবশ্যই খ নাম্বারে থাকবে অথবা গ নাম্বারে থাকবে। এই লাইনটা তোমাদেরকে কবিতার আলোকে কি করতে হবে, বিশ্লেষণ করে বোঝাতে হবে। সেই ধন্য নরকুলে অর্থাৎ সেই ব্যক্তি, সেই নরটাকে কি হয়েছে, কুলে কুলে বংশ গৌরবে ধন্য হয়েছে। কেন ধন্য হয়েছে, লোকে যারা নাহি ভুলে, অর্থাৎ যেই ব্যক্তিটাকে লোকে ভুলে যায়নি সেই ব্যক্তিটা কি হয়েছে, ধন্য হয়েছে। অর্থাৎ যুগে যুগে যেই ব্যক্তি, যেই ব্যক্তিকে, যেই নরকে মানুষ ভুলে নাই, ওই নরটা কি হয়েছে, ধন্য হয়েছে। সেই জন্য বলছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে, সেই লোকটাই ধন্য যাকে লোকে কখনো ভুলে নাই। সারসংক্ষেপ এতটুকুই। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ সেবে সর্বজন, সেই সর্বজন যাকে কি করে মানুষ মনের মন্দিরে সদা সর্বদা রেখে দেয়। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, যাচিব এর অর্থ হচ্ছে প্রার্থনা করব। এখন লেখক বলছেন যে প্রথমে যখন এই যে মায়ের কাছে বলছে যে মা তুমি আমাকে মনে রেখো, আমি তোমার কাছে একটা ইচ্ছা করি যদি আমার ভুল হয়, এখন তারপরে এই লাইনটা চলে আসবে যে কিন্তু তোমার কাছে যে আমি প্রার্থনা করব, আমাকে যে এই প্রার্থনাটা যে আমাকে সকলে মনে রাখবে, কেন মনে রাখবে, আমার কি গুণ আছে যে যাচিব যে আমি তোমার কাছে প্রার্থনা করব, আমার কোন গুণটা আছে। হেন অমরতা আমি কহগো শ্যামা জন্ম দে, এই শ্যামা জন্ম দে বলতে বলতে এই শ্যামল জন্মভূমিটাকে তিনি বলছেন যে হেন অমরতা আমি, হেন আমি একজন হেন লোক, আমার কি সামর্থ্য আছে যে কহগো তুমি আমাকে বলে দাও, হে হে শ্যামা জন্মভূমি, হে শ্যামল জন্মভূমি তুমি আমাকে বলে দাও আমি কি করব। তবে যদি দয়া করো, তবে বলছে যে তুমি চাইলে তো সবকিছুই পারো, তবে তুমি যদি আমাকে দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অর্থাৎ মা আমি তো তোমার কাছে কোনো আমি আমার তো কোনো গুণ নাই, আমার কোনো গুণ নাই, আমি কি নিয়ে তোমার কাছে প্রার্থনা করব। তো আমার এই দোষগুলোকে যদি তুমি গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসের শুভরদে, অর্থাৎ তুমি তোমার বর বা আশীর্বাদ দিয়ে আমার দেহটাকে একদম সুঘ্রাণ করে দাও। ফুটে যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, অর্থাৎ মানুষের অর্থ মানুষের স্মৃতি জলে, মানে মানুষের স্মৃতির জলে, মানুষের স্মৃতিতে যদি আমি ফুলের মতো ফুটে থাকি তাহলেই কিন্তু আমার এই জীবনটা সার্থক। অর্থাৎ মায়ের কাছে প্রার্থনা করছে, মা তুমি আমাকে আমার দোষগুলোকে গুণ করে ধরে তোমার বর দিয়ে আমাকে একটি ফুল বানিয়ে রাখো, যেই ফুলটা কি করবে, স্মৃতির জলে একদম ফুটে থাকবে। অর্থাৎ আমাকে এমন একটা গুণ দাও যেই গুণের কারণে এই মাইকেলকে সকল মানুষ আজীবন পর্যন্ত মনে রাখবে। মধুময় তামরস কি বসন্ত কি শারদে, তামরস এর অর্থ হচ্ছে পদ্ম ফুল, অর্থাৎ একটি পদ্ম ফুলকে একদম মধুময় করে দাও, যেটা বসন্ত এবং শরদে অর্থ হচ্ছে শরৎকালে, অর্থাৎ বসন্ত এবং শরৎকালে কি করবে, ওই পদ্ম ফুলটা একদম মধুময় হয়ে থাকবে। এই কবিতার সারসংক্ষেপটুকু কি, এই কবিতার সারসংক্ষেপটুকু হচ্ছে কবি তার নিজের দেশকে ভালোবেসে দেশকে মা বা জন্মভূমিকে মা বলে তার কাছে মিনতি করেছেন, সে যেন সারাটা জনম তাকে মনে রাখে, তাকে ভুলে না যায়। তো বন্ধুরা এবার আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নেব। সংক্ষেপে যদি পাঠ পরিচিতিটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য খুব উপকারী এবং উদ্দীপকের সাথে কিন্তু আমরা প্রশ্নগুলোর মিল করে ফেলতে পারবো। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি কি, বঙ্গভূমির প্রতি। প্রশ্ন আসছে যে গীতি কবিতা কি এবং এটি বঙ্গভূমির প্রতি এটি কোন ধরনের রচনা, এটি একটি গীতি কাব্য, গীতি কাব্য। এখানে অনেক প্রশ্ন আসবে। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। এই কবিতাটি কেন রচনা করেছেন, কবিতার নিজের দেশকে ভালোবাসে, নিজের দেশকে সম্মান করে ভিতরে যে তীব্রভাবে তার কি করছেন, একাগ্রতা প্রকাশ করেছেন। দেশকে কবি কি বলেছেন,
মা হিসেবে কল্পনা করেছেন, নিজেকে ভেবেছেন তার সন্তান দাস। প্রবাসী মধুসূদন ভেবেছেন, মানে মধুসূদন এই কবিতাটা কিন্তু প্রবাসে বসে রচনা করেছেন। মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখে না, দেশ মাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশ মাতৃকার কাছে এই বলে প্রণতি জানিয়েছেন, তিনি যেন দেশ মাতৃকায় স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকে। বন্ধুরা, বলেছিলাম মাইকেল মধুসূদন সম্পর্কে একটু জেনে নেব। তো এবার আমরা চলে আসি মাইকেল মধুসূদনের পর্বে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথা বিরোধী লেখক। কি লেখক? প্রথা বিরোধী লেখক। অবশ্যই তোমাদের জন্য এমসিকিউ আসবে, প্রথা বিরোধী লেখক। তিনি মহাকাব্য, তিনি মহাকবি, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি কি কি রচনা করেছেন? মাইকেল মধুসূদন একজন বড় মাপের কবি, মহাকবি এবং সনেটের প্রবক্তা, সনেটের প্রতিষ্ঠাতা। তো মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন এই বড় বড় লেভেলে তিনি কি করছেন? রচনা করেছেন এবং এই রচনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেতে মানে বিদেশে না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে সুবিধা হবে। এ আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। অর্থাৎ কবি হওয়ার জন্য কি করছেন? বিদেশে গেছেন এবং বিদেশে গিয়ে কি করছেন? খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, শুধুমাত্র তার এই কবি প্রতিভার জন্য। ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করা হয়। অর্থাৎ প্রথমে কিন্তু তার নাম ছিল মধুসূদন দত্ত, কিন্তু পরে কি করছে? খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ করে তার নাম করা হয়েছে কি? মাইকেল মধুসূদন দত্ত। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফার্সি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। এই মেঘনাদ বধের জন্য মহাকবি মাইকেল মধুসূদন একদম বিশ্ববিখ্যাত হয়ে আছেন, শুধুমাত্র মেঘনাদ বধ কাব্যের জন্য। এটাই হচ্ছে সনেট। তার রচিত প্রহসন, এই মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেকটা রচনা একদম বিশ্ববিখ্যাত। তার রচিত প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো সারিকেল ঘাড়েরও, এই নামগুলা একদম ঠুটস্থ ঠোঁটের আগায় রাখবে। এটা একদম বিশেষ পর্যন্ত কাজে লাগবে সারা জীবনের জন্য। নাটক কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরাঙ্গনা কাব্য। এই কাব্যগুলো, যে পদ্মাবতী কাব্য, কৃষ্ণকুমারী কাব্য, এই কৃষ্ণকুমারী কাব্যটা তোমরা পাবে কোথায়? অনার্সে। চতুর্দশপদী কবিতাও তোমরা অনার্সে পাবে, একদম মূল বই আকারে। নামে বাংলা সনেটের রচয়িতাও তিনি। এই মহান সাহিত্য স্রষ্টা 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং এত সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। যশোরের জেলায় সাগরদাড়ি গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছেন। মানে মাইকেল মধুসূদন দত্তের এই কথাগুলো তার জীবনীটা একদম ঠুটস্থ রাখবে, এখানে মানে বাদ দেওয়ার আর কোনো কিছু নাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।